আমরা যখন থেকে এই পৃথিবীতে চোখ খুলেছি আমরা পৃথিবীকে একটি বিশেষ উপায় কাজ করতে দেখেছি। জিনিসপত্র অবাধে সীমান্ত পেরিয়ে যেত এবং সাপ্লাই চেনগুলি মহাদেশগুলিতে ছড়িয়ে পড়েছিল। অর্থ দ্রুত এক দেশ থেকে অন্য দেশে প্রবাহিত হতো। একেই বিশ্বায়ন বলা হয়। কিন্তু আজ আমরা এর শেষ দেখছি। এর অর্থ কি? আচ্ছা, এটি বুঝতে হলে আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল। পুরো দেশ ধ্বংস হয়ে গিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল এবং সবাই খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে আরেকটি বিশ্বযুদ্ধ আর হতে দেওয়া যাবে না। সেজন্য একটি নতুন বৈশ্বিক ব্যবস্থা তৈরি করা হয়েছিল। ধারণাটি সহজ ছিল যে এখন দেশগুলি একে অপরের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হবে এবং বাণিজ্য তাদের একত্রিত করবে। বৃদ্ধি এবং স্থিতিশীলতা সবসময়ের যুদ্ধগুলির স্থান নেবে। কিন্তু এই ব্যবস্থার জন্য সহযোগিতা, ভাগ করা নিয়ম এবং প্রয়োগের প্রয়োজন ছিল। সেজন্য বিশ্বের প্রতিটি প্রধান অঞ্চলকে একটি ভূমিকা দেওয়া হয়েছিল। চীন বিশ্বের কারখানা হয়ে ওঠে। এটি এমন স্কেলে এবং খরচে সস্তা জিনিস উৎপাদন করত যে বিশ্বের অন্য কোনো দেশ এর সাথে প্রতিযোগিতা করতে পারত না। জাপান ঋণদাতার ভূমিকা পালন করে। এটি সুদের হার খুব কম রাখে এবং তারল্য সরবরাহ করে, যা আর্থিক ব্যবস্থাকে স্মুথলি চালায়। ইউরোপ ভোগ, সামাজিক স্থিতিশীলতা এবং কল্যাণের উপর মনোযোগ দেয় এবং আমদানি করা শক্তি এবং ম্যানুফ্যাকচার্ড গুডসের ওপর নির্ভরশীল ছিল। এবং আমেরিকা একটি প্রয়োগকারী হয়ে ওঠে, যা বিশ্বকে সামরিক নিরাপত্তা এবং একটি রিজার্ভ মুদ্রা দেয়। ডলার বিশ্ব বাণিজ্যের একমাত্র পছন্দ হয়ে ওঠে। তেল শুধুমাত্র ডলার দিয়ে কেনা যেত। বিনিময়ে আমেরিকা বিশ্বের বাণিজ্য পথগুলির নিরাপত্তা নিশ্চিত করে এবং এই ব্যবস্থাকে চালু রাখার গ্যারান্টিও দেয়। এই কাঠামোটি তৈরি করেছিল যা কিছু অর্থনীতিবিদ একটি নিয়মভিত্তিক আদেশ বলে থাকেন। অর্থাৎ আপনি যদি নিয়ম অনুযায়ী খেলতেন তাহলে আপনি বাজার, বিনিয়োগ এবং নিরাপত্তায় প্রবেশাধিকার পেতেন। যদি আপনি নিয়মগুলি না মানতেন তাহলে আপনাকে নিষেধাজ্ঞা, বিচ্ছিন্নতা বা যুদ্ধের মুখোমুখি হতে হতো। এই ব্যবস্থাটি এভাবেই কাজ করেছিল এবং দীর্ঘ সময় ধরে এটি খুব ভালো কাজ করেছিল। অন্তত একভাবে, যদি আপনি একজন বিনিয়োগকারী হতেন তাহলে এটি ছিল সোনালী যুগ। স্টক বাড়ছিল, পুঁজি অবাধে প্রবাহিত হচ্ছিল এবং অবসর তহবিল তৈরি হচ্ছিল। বড় কর্পোরেশনগুলির মুনাফা বিস্ফোরিত হয়েছিল। কিন্তু যদি আপনি একজন গড় কর্মী হতেন, বিশেষ করে আমেরিকায়, তাহলে গল্পটা একটু ভিন্ন ছিল। কারখানাগুলি বিদেশে চলে গিয়েছিল, চাকরি ডিজাপিয়ার হয়ে গিয়েছিল এবং সম্প্রদায়গুলি দরিদ্র হয়ে পড়েছিল। আমেরিকা জিনিস উৎপাদন থেকে সরে এসে আর্থিক পরিষেবা, প্রযুক্তি এবং ঋণের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ে। এটি আমেরিকাকে কাগজে কলমে ধনী করেছিল, কিন্তু বাস্তবে এটি দুর্বল হয়ে পড়েছিল। মধ্যবিত্ত শ্রেণী সংকুচিত হয়েছিল। টাকা শুধুমাত্র কয়েকজনের হাতে এসেছিল। আমেরিকা মৌলিক জিনিসের জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এটি দুর্ঘটনা ছিল না, এটি এই ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার মূল্য ছিল। কারণ বিশ্বায়নকে বজায় রাখার জন্য শুধু শান্তি প্রয়োজন হয় না, আপনার কনস্ট্যান্ট চাপ প্রয়োজন, আপনার স্থায়ী প্রয়োগ প্রয়োজন, আপনার সব সময় যুদ্ধ প্রয়োজন। এবং তখন এই মূল্য আমেরিকার জন্য খুব বেশি হয়ে গিয়েছিল। কারণ আজ কিছু দেশ এই ব্যবস্থাকে প্রশ্ন করা শুরু করেছে। ডলার ব্যবহার করার পরিবর্তে তারা একে অপরের সাথে সরাসরি বাণিজ্য করা শুরু করেছে। পশ্চিমা বাজারের ওপর নির্ভর করার পরিবর্তে তারা তাদের নিজস্ব বাজার তৈরি করেছে। নিয়ম মানার পরিবর্তে তারা নিয়মগুলিকে চ্যালেঞ্জ করেছে এবং এখান থেকেই সমস্যা শুরু হয়েছে। পুরানো ব্যবস্থাটিকে একটি বিশ্বযুদ্ধ শুরু না করে সম্পূর্ণরূপে আবার প্রয়োগ করা যাবে না। কিন্তু কেউ আর বিশ্বযুদ্ধ চায় না। নিষেধাজ্ঞার সময় থেকে বিকল্প বাণিজ্য নেটওয়ার্কগুলি শক্তিশালী হওয়ার থেকে এর কোনো মূল্য নেই। সাম্প্রতিক বৈশ্বিক বৈঠকগুলিতে যারা বিশ্বায়নের সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে তারা একমত হয়েছে যে এই ব্যবস্থাটি পশ্চিমকে ব্যর্থ করেছে, এটি আমেরিকান কর্মীদের ব্যর্থ করেছে এবং এটি আর টেকসই নয়। তাহলে এখন প্রশ্ন হলো বিশ্বায়নকে কিভাবে রক্ষা করা যায় না। প্রশ্ন হলো এর স্থান কে নেবে, এবং এটি বুঝতে হলে আপনাকে খেলোয়াড়দের বুঝতে হবে। বিশ্বে 4টি প্রধান ক্ষমতাশালী গোষ্ঠী রয়েছে যারা নির্ণয় নেয় এরপর কি হবে। প্রথম গোষ্ঠী হল গ্লোবাল ফাইন্যান্স। এই অর্থ কোনো দেশের নয়। এটি সীমান্ত, পতাকা বা জাতীয় পরিচয় নিয়ে মাথা ঘামায় না। এটি শুধুমাত্র একটি জিনিস নিয়ে মাথা ঘামায় এবং তা হল চলাচল। এটি দ্রুত, তরল, নিয়ন্ত্রণযোগ্য অর্থ। একটি বিশ্বায়িত বিশ্বে এই ধরনের ক্ষমতা খুব লাভজনক। কিন্তু একটি অবিশ্বায়িত বিশ্বে সীমান্তগুলি ঘর্ষণ তৈরি করে। কারণ তখন সমস্ত দেশের বিভিন্ন মুদ্রা, বিভিন্ন নিয়ম এবং বিভিন্ন ব্যবস্থা থাকে। এবং এখানেই টোকেনাইজড সম্পদ, ডিজিটাল অর্থ, স্বয়ংক্রিয় ব্যবস্থা আসে। যদি সরকারগুলির সাহায্য ছাড়াই অর্থ বিশ্বজুড়ে চলাচল করতে পারে তাহলে অর্থের ক্ষমতা বৃদ্ধি পায়, এমনকি ফলস্বরূপ দেশ ভেঙে গেলেও। দ্বিতীয় গোষ্ঠী হল ব্যাংক এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠান।
এরা হল পুরনো গেটকিপার। তাদের ক্ষমতা ক্রেডিট, আমানত এবং অর্থ তৈরি। কিন্তু এখন এটি বিপদে। যদি ব্যক্তিগত ব্যবস্থা তাদের প্রতিস্থাপন করে এবং যদি তাদের ছাড়া অর্থ প্রোগ্রামযোগ্য হয়, তাহলে তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। সেজন্য তাদের প্রতিক্রিয়া হল ডিজিটাল জাতীয় মুদ্রা। আধুনিক দেখতে অর্থ, কিন্তু যা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে। এই পদক্ষেপ ব্যাংকগুলি শুধুমাত্র টিকে থাকার জন্য নিয়েছে। তৃতীয় গোষ্ঠী হল সার্বভৌম রাষ্ট্র। এরা হল সেই দেশগুলি যারা বৃদ্ধির চেয়ে নিয়ন্ত্রণকে বেশি মূল্য দেয়। বাজার খারাপ পারফর্ম করলে তারা পরোয়া করে না। বিনিয়োগকারীরা অভিযোগ করলে তারা পরোয়া করে না। তারা শক্তি স্বাধীনতা, খাদ্য নিরাপত্তা এবং সামরিক নিয়ন্ত্রণ নিয়ে মাথা ঘামায়। তারা তাদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য অর্থনৈতিক কষ্ট মেনে নিতে ইচ্ছুক, এবং এই কারণেই বিশ্বায়ন তাদের হুমকি দিয়েছে। খোলা পুঁজি মানে খোলা প্রভাব, এবং খোলা প্রভাব মানে নিয়ন্ত্রণ হারানো। চতুর্থ গোষ্ঠী হল প্রযুক্তি। প্রযুক্তি পরোয়া করে না কে ক্ষমতায় আছে। এটি তাদের সাথে কাজ করে যারা এটিকে তহবিল দেয়। সরকার, কর্পোরেশন বা আর্থিক প্রতিষ্ঠান। এর ক্ষমতা আসে ডেটা, অটোমেশন এবং স্কেল থেকে। বিশ্বায়ন ভেঙে গেলে প্রযুক্তি আরও মূল্যবান হয়ে উঠবে, কারণ এটি সেই জিনিসটিকে প্রতিস্থাপন করে যা বিশ্বাস এবং সহযোগিতা করত। ডিজিটাল আইডি, স্বয়ংক্রিয় প্রয়োগ বা অ্যালগোরিদম ভিত্তিক নিরাপত্তা সিদ্ধান্ত গ্রহণ। সুতরাং সংক্ষেপে, দক্ষতা ঐক্যমতের স্থান নেবে। পঞ্চম গোষ্ঠী হল প্রয়োগকারী, অর্থাৎ সামরিক প্রতিষ্ঠান। এর ভূমিকা সহজ। যেই ব্যবস্থায় থাকুক না কেন, এটিটা প্রয়োগ করে। এর উদ্দেশ্য আদর্শ বা নৈতিকতা নয়, শুধুমাত্র স্থিতিশীলতা। সুতরাং এখন আলোচনা করা যাক ভবিষ্যতে কি ঘটতে চলেছে। দেখুন, আমরা কোনো বিশৃঙ্খলার দিকে যাচ্ছি না, বরং আমরা পুনর্গঠনের দিকে যাচ্ছি। এমন একটি ব্যবস্থা যেখানে বৈশ্বিক বাণিজ্য কম হবে এবং আঞ্চলিক বাণিজ্য বেশি হবে, যেখানে নির্ভরতা কম হবে এবং নকল বেশি হবে, যেখানে ঘর্ষণ বেশি হবে এবং নিয়ন্ত্রণ বেশি হবে। এটি ভালো বনাম মন্দ নয়, এটি ক্ষমতা বনাম ক্ষমতা। এবং আপনি এখন যা দেখছেন, শিরোনাম, সংঘাত, প্রতিবাদ, এগুলি সবই শুধুমাত্র একটি নাটক। চুক্তিগুলি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনি এখন যা দেখছেন তা কেবল অবস্থান নির্ধারণ। কে শক্তিশালী দেখাচ্ছে, কে দুর্বল দেখাচ্ছে, এবং নতুন বিশ্ব ব্যবস্থায় কে সুবিধা পাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যখন একটি ব্যবস্থা পরিবর্তিত হয়, তখন এটি জোরে শব্দ করে পরিবর্তিত হয় না। এটি কেবল নীরবে স্বাভাবিক হয়ে যায়। সুতরাং এরপর কি ঘটতে চলেছে তা জিজ্ঞাসা না করে আপনি জিজ্ঞাসা করুন, এই ব্যবস্থাগুলি আমাদের কোন ধরনের বিশ্বের জন্য প্রস্তুত করছে। কারণ একবার আপনি যখন বাইরের প্যাটার্নটি দেখবেন, তখন ভবিষ্যৎ আর এলোমেলো মনে হবে না, এবং আপনি সবকিছু বুঝতে শুরু করবেন।